মানুষ ক্ষমতা থাকলে একরকম, ক্ষমতা না থাকলে আর এক রকম। যখন মানুষ ক্ষমতার বাইরে থাকেন তখন মানুষ মানুষের অধিকার নিয়ে খুব বেশি বেশি কথা বলেন। সেটা লেখনীর মাধ্যমে বলেন কিংবা টেলিভিশনে বলেন। এমনটাই আমরা দেখছি। তবে এটা আমরা প্রত্যাশা করিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, যিনি আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, যখন নাকি ক্ষমতার বাইরে ছিলেন তখন তিনি মানুষের অধিকার নিয়ে খুব বেশি বেশি কথা বলতেন, আমরা দেখেছি। কিন্তু ক্ষমতা আসার পর গণতান্ত্রিক সেই অধিকারগুলো নিয়ে তাকে যেমন কথা বলতেও আমরা দেখিনি, ঠিক তেমনি আমরা দেখিনি তার নিয়ে কার্যক্রম। এখন আমরা একটা ভিডিও দেখে আসি, দেখার পর তারপর আমি কথা বলি। দেখেন, আমাদের এখানে বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি, দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। ভিডিওটা নিশ্চয়ই আমরা দেখলাম, আমরা বুঝতে পারলাম তিনি কি বলছেন। তিনি বলছেন বর্তমান যে মামলাগুলো হচ্ছে, অর্থাৎ গায়েবী মামলা, এরকম গায়েবী মামলা দেওয়া যাবে না। অধ্যাপক আসিফ নজরুল যখন তিনি টেলিভিশনে কথা বলতেন, তিনি লেখালেখি করতেন, তিনি তখন এই একই কথাগুলো বলতেন, গায়েবী মামলা, বিএনপির নামে, বিরোধী দলগুলোর নামে গায়েবী মামলা হচ্ছে। তো গায়েবী মামলা হচ্ছে, কেন করা হচ্ছে, সেগুলো নিয়ে তিনি অনেক সমালোচনা করতেন। কিন্তু তিনি ক্ষমতা আসার পর সেই গায়েবী মামলাগুলো কি তিনি প্রত্যাহারে কোনো রকম উদ্যোগ নিয়েছেন? আমরা কি তা দেখেছি? না, আমরা দেখিনি। তাহলে কেন উদ্যোগ নেননি তিনি? তিনি উদ্যোগ নিয়েছেন এবং প্রত্যাহার করেছেন কিছু মামলা। সেই মামলাগুলো যখন নাকি এই ছাত্র জনতার আন্দোলন শুরু হলো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার যে মামলাগুলো করলো, সেই মামলাগুলো তিনি বা তারা ক্ষমতা আসার পর প্রত্যাহার করা হলো এবং বিএনপি সহ যারা জুলাই আগস্টে গ্রেপ্তার হলেন তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হলো, কারণ তারা গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলন করেছেন, তাই তো? তাহলে গত 16 বছর যাবৎ বিএনপি যে আন্দোলনগুলো করে আসছিল, সেগুলো কি গণতান্ত্রিক অধিকারের জন্য নয়? সেগুলো কি একটা ভোটাধিকার নিশ্চিত করার জন্য নয়? সেগুলো কি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, মানুষের ভোটের মালিকানা মানুষকে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেনি? তাহলে কেন সেই মামলাগুলোকে এখন জিয়ে রাখা হচ্ছে? এমন প্রশ্ন উঠছে এই সরকারকে নিয়ে বা সরকারের কাউকে কাউকে নিয়ে, যে বিএনপিকে কি সরকার এখনো চাপে রাখতে চাচ্ছে বা সরকারের একটি অংশ চাপে রাখতে চাচ্ছে এবং আওয়ামী লীগরা কি এখানে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে? এই প্রশ্নগুলো উঠছে এবং এগুলো অনেকটাই যৌক্তিক। আমরা যদি দেখি কোনো কোনো উপদেষ্টা এখনো শেখ মুজিবুর রহমানের ছবি মাথার উপর রেখে তারপর কথা বলছেন। শেখ মুজিবের ছবি রাখা যদি হয়, সেটা রাষ্ট্রীয়ভাবে একটি সিদ্ধান্ত দেওয়া হোক। কেউ রাখবেন কেউ রাখবেন না তা তো হয় না। আর যদি না রাখা যায় তাহলে একেবারে সবাইকে বাদ দিতে হবে। তার মানে আমরা কি বুঝবো, কি আমরা ধরে নিব এখান থেকে? আমরা ইতিমধ্যেই সরকারের কোনো কোনো উপদেষ্টার কোনো কোনো মন্তব্য কিংবা কিছু কিছু মন্তব্য কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, সেগুলো আমরা দেখেছি। সুতরাং আমরা কি এটা সাধারণ মানুষ যারা আছি এমনটাই ধরে নিব যে সরকার সত্যিকার অর্থেই বিএনপিকে এক ধরনের চাপে রাখতে চাচ্ছে? যদি চাপে নাই বা রাখতে চাইবে, তাহলে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো কেন সরকার প্রত্যাহারের কোনো রকম ব্যবস্থা নিল না? আমরা যদি দেখি যে গত 16 বছরে বিএনপির বিরুদ্ধে 60 লাখ মামলা হয়েছে, সেগুলো এখন নিষ্পত্তি করার জন্য বিএনপি উদ্যোগ নিয়েছে। কিন্তু ভাবা যায় যে একটি গণতান্ত্রিক সরকার, বর্তমানে যে সরকারটা ক্ষমতা এসেছে, সেটা ছাত্র জনতার এবং সকল শ্রেণীর মানুষের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতা এসেছে। ক্ষমতা আসার পর প্রফেসর ইউনূসের মামলাগুলো রাজনৈতিক বিবেচনা প্রত্যাহার করা হলো। কারণ কি? শেখ হাসিনা উনাকে হয়রানি করার জন্য এই মামলাগুলো করেছিলেন। আর বিএনপিকে কি হয়রানি করার জন্য মামলাগুলো করা হয়নি? সেগুলো কি বিএনপিকে আদর করার জন্য কিংবা জামাই আদর করার জন্য মামলাগুলো করা হয়েছিল? তার মধ্যে লক্ষ লক্ষ মানুষ বা নেতাকর্মী তারা জেল কেটেছেন। এখনো এই যে এই সরকারটা প্রতিষ্ঠিত হলো রক্তের বিনিময়ে বা রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার শপথ নিল বা দায়িত্ব গ্রহণ করলো, এই সরকারের আমলেও বিএনপির নেতাকর্মীরা এখনো আদালতের বারান্দা বারান্দা ঘুরছেন। কারণ কি? তারা আদালতে হাজিরা দিচ্ছেন। এর কারণটা কি? তাহলে তাদের মামলাগুলো কি এভাবে থাকবে? আমরা তো দেখেছি 2018 সালের যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে এসব মামলার
মানে সাজাও দিয়েছে। আমরা যদি দেখি তাহলে 1,500-এর বেশি মানুষের বা নেতাকর্মীর মামলার সাজা হাসিনা সরকার দিয়েছিল। তো ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেই 5 আগস্ট ফেসিবাদী হাসিনার পতন হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফেসিবাদের দোসররা এখনো সবখানেই রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ফেসিবাদের দোসর কারা? ফেসিবাদের দোসর যদি দেখি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, হ্যাঁ, মিডিয়া পাড়া, কোন জায়গা নাই ফেসিবাদের দোসর? সব জায়গায় তো ফেসিবাদের দোসররা রয়ে গেছে। এই যে এখন যারা সিভিল প্রশাসন চালাচ্ছে, তারা কারা? তারা তো শপথবদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। আওয়ামী লীগের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করা ছাড়া কাউকে কি সচিব বানানো হয়েছিল? কাউকে বিচারপতি বানানো হয়েছিল? আমরা কি এগুলো দেখি নাই? দেখেছি তো। এই সরকার গঠিত হওয়ার পর নেতাকর্মীদের বিরুদ্ধে যে চলমান মামলা, সেই মামলা এখন অগ্রাধিকার দিচ্ছে কে? বিএনপি। অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছেন। আমরা যে আন্দোলনের ফসল আমরা দেখছি এখন গড়ে উঠেছে, জনগণের গড়ে উঠেছে, এই আন্দোলনটা জুলাই আগস্ট এটুকুকেই কেন্দ্র করে হয়নি। এই আন্দোলনটা গত প্রায় 16 বছর ধরে শুরু হয়েছে। বিশেষ করে 2011 সালে যখন বিতর্কিত বিচারপতি ABM খায়রুল হক হাসিনার গোলামি করেছিলেন, গোলামি করে বিচারালয় থেকে অবসরে যাওয়ার 13 বছর বা 16 মাস পর একটি রায় লিখে দিয়েছে, যে রায় কারণে অর্থাৎ গণতান্ত্রিক যে অধিকার, ভোটের অধিকার, তত্ত্বাবধায়ক সরকার সেই ব্যবস্থা পূর্ণ বহালের জন্য বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করে আসছেন। এখন আমরা যদি দেখি জুলাই আগস্ট, এই জুলাই আগস্ট তো সেই বৈষম্য বিরোধী হইল, বৈষম্য বিরোধী। আর যদি দেখি যে বিএনপি যে আন্দোলন করেছিল, তার মধ্যে আসলে পার্থক্য কোনটা, এটা কি সংজ্ঞায়িত করা যাবে? আন্দোলনটা শুরু হয়েছে, বিএনপি শুরু করেছে গণতান্ত্রিক অধিকার নিয়ে, ভোটের অধিকার নিয়ে। সেটা তো একটা বৈষম্য ছিল। বিএনপি কে নির্বাচন থেকে বাইরে রাখা, বিএনপি কে কোন রকম রাজনীতিতে কোন রকম সুযোগ না দেওয়া, প্লট না দেওয়া, এটা কি বৈষম্য না? আর ছাত্ররা যে আন্দোলন করেছেন, শুরু করেছেন ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেটা তো বৈষম্য বিরোধী। যার পর রাজপথে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান, দুইটাই তো বৈষম্য বিরোধী। তাহলে আপনি বা আপনারা যখন সরকার ছিলেন না, তখন আপনাদেরকে আমরা আইডল মনে করতাম এবং আপনাদেরকে আমরা মুরব্বী মনে করতাম। এখন সরকারে যাওয়ার পর আপনাদের আসলে অনেক কিছুই আমরা প্রশ্ন তুলছি, কারণ প্রশ্ন তোলার সুযোগগুলো আপনারাই করে দিচ্ছেন আপনাদের কর্মকাণ্ড দ্বারা। তবে আমরা আশা করব এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর একটা সমাধান অবশ্যই হওয়া উচিত। আমি এখানে আরেকটা কথা বলবার চাচ্ছি, প্রফেসর ইউনূস ওনার স্বচ্ছতা কিংবা কোয়ালিটি, ইন্টিগ্রিটি এগুলো নিয়ে কোনো রকম প্রশ্ন নাই, কিন্তু তার মানে এই নয় যে অন্যদেরকে নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে না। প্রফেসর ইউনূস বিশ্বাস করেন যে ওনার যতটুকু অধিকার, একেবারে খেটে খাওয়া মানুষ, একজন বাংলাদেশী নাগরিকের ততটুকুই অধিকার। যদি এটাই সত্য হয়, তাহলে এই যে জুলাই আগস্টে বিপ্লব হলো, এই গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে মামলা হলো, সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়ে গেল। আর বিগত 16 বছর যে মামলাগুলো হলো, সেগুলো প্রত্যাহার করা হলো না। তার মানে কি? আমি যদি আরো পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ইউনূসের মামলাগুলো প্রত্যাহার করা হলো, খালেদা জিয়ার মামলার প্রত্যাহার করা হলো, কারণ তারা বিবিআইপি। বিবিআইপি সংবিধানে কোথায় আছে বিবিআইপি কিংবা বিআইপি? তাদের যতটুকু অধিকার, এটা তারা যদি মুখে বলেন, আর এটা যদি তারা বিশ্বাস করে তাদের যা অধিকার একজন খেটে খাওয়া বা কিংবা শ্রমজীবী মানুষের সমান অধিকার, তাহলে প্রফেসর ইউনূসের মামলা প্রত্যাহার হলো, বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার হলো, তাহলে বিএনপি কিংবা অন্য কোন দলের নেতা অথবা কর্মী, নেতা কিংবা কর্মীর মামলা প্রত্যাহার হলো না কেন? তাহলে সমান অধিকার কোথায়? বৈষম্য তো এখানেই।